এটা কি মাহমুদ? আমি ইঞ্জেকশন দিব না। দূর, কি যে বলো না, ইঞ্জেকশনটা দাও। আমার ভীষণ ভয় করছে, প্লিজ। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমার নিঃশ্বাস যতদিন চলবে ততদিনই পাশে থাকবো। আমার উপর বিশ্বাস নেই তোমার? যদি আমি হারিয়ে যাই কোনোদিন? সেদিন তুমি হারানোর আগেই আমি হারিয়ে যাব। মাহমুদের কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে আছি। অনেক ভালোবাসে আমায়। এর মধ্যেই ডাক্তার ঠোস করে ইঞ্জেকশনটা দিয়ে দিলেন। এতক্ষণ থেকে এটা নিয়েই আলোচনা করছিলাম। আমার ভ্যাকসিন একটা দেওয়ার বাকি ছিল, সেটা দিতে এসেছি। হাতে কিছুটা ব্যথা করছিল। তখন মাহমুদ আমাকে নিয়ে গেল একটা পার্কে। পরিবেশটা ভীষণ সুন্দর। সে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তাকে বললাম, মাহমুদ, আমাদের বিয়ে হবে না? হুম, আমি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাব তোমার বাড়িতে। যদি বাড়ির লোকজন মেনে না নেয়? আমি তো আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারবো না। সেটাই তো ভয়, যদি কিছু হয়ে যায়। আচ্ছা, চিন্তা করো না, আমি তোমার বাবা মাকে বুঝাবো। এরপর সেখান থেকে চলে আসলাম। মাহমুদ তার কথা রেখেছে। আমার পরিবার এবং তার পরিবারকে অনেক বুঝিয়ে আমাকে দেখতে এসেছে। আমার কেমন জানি মনে হচ্ছে মাহমুদ আসার সময় আমাকে কল করেছে। আমি লজ্জায় ফোন ধরিনি। বরপক্ষের সামনে ট্রেটা নিয়ে যেতেই মাহমুদের বাবা আমাকে সালাম দিল। আকস্মিক তার বাবার কাছ থেকে সালাম যেন আমি আশা করিনি। মাহমুদের বাবা স্মিত হেসে বলল, সালামের যে উত্তর দিতে হয় মা। আমি লজ্জিত হয়ে তার সালামের উত্তর দিয়ে ট্রে থেকে সবার হাতে শরবত দিয়ে নিজের প্রাপ্যস্থানে বসলাম। প্রথম আমাকে কেউ দেখতে এসেছে, তার ওপর ভারী এত সাজিয়েছে যে নিজেকে ঠিকমতো চিনতেই পারছি না। অপর পাশে কেউ একজন যে ড্যাব ড্যাব করে আমাকে দেখছে তা আমার আর বুঝতে বাকি রইল না। তার চাহনি আমাকে দ্বিগুণ অস্বস্তিতে ফেলল। আমি শুধু তার চাহনিতে লাজু ঘাসি দিচ্ছি। মাহমুদের বাবা বলে উঠলেন, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে, তবে বিয়েটা যেহেতু আমার ছেলের আর আপনার মেয়ের, সুতরাং আমার মনে হয় তাদের কিছুক্ষণ আলাদা আলাপ পরিচিতা করা উচিত। অপর পাশ থেকে আমার বাবা বলে উঠল, জি নিশ্চয়ই। শালিনী, তুমি ঐশী আর মাহমুদকে তোমার ঘরে নিয়ে যাও। জি আপু। শালিনী ভাবি আমাকে আর মাহমুদ মানে আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে তার ঘরে চলে গেল। তারপর ভাবি মাহমুদকে দেখে মিটিমিটি করে হেসে বলল, কি গো দুলা ভাই, ঠিকই তো, তুই পরিবারকে এক করে নিয়ে এলে আমার ননদকে নিজের করে নিতে। মাহমুদ মুচকি হেসে বলে, আমাকে চোখ টিপ মেরে বলল, ভালোবাসলে একটু তো কাঠখড় পোড়াতেই হয় ভাবি। তবে আমাদের প্রেম করতে তুমিও কিন্তু কম সাহায্য করোনি। হয়েছে হয়েছে, তা আমার ননদিকে তো ভালো করে দেখলেই না। তোমার জন্য এত সুন্দর করে সাজালাম, তুমি না দেখলে হয় বলো? মাহমুদ আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন জানি লজ্জা লাগছে। সে মুচকি হেসে ভাবিকে বলে, পুরো সময়টা তো আমার চোখ জুড়ে সেই ছিল ভাবি। ভাবি মাহমুদের কথায় কিছুটা লজ্জা পেয়ে গেলেন। ছেলেটার মুখে কিছুই আটকায় না। ভাবি সরে যাওয়ার জন্য বলে। থাক বাবা, তোমরা বরং আলাপচারিতা করো, আমি যাই। বলেই শালিনী ভাবি চলে যায়। মাহমুদ আমার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলে হাত দিয়ে বলে, আমাকে দেখতে খুব খারাপ লাগছে, তাই না? আমি অকপটে তার দিকে তাকিয়ে বলি, কোথায়, বরং পাঞ্জাবিতে তো তোমাকে অসাধারণ লাগছে। তাহলে আমার সামনে অতি রমণীয় আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না কেন? আমি না নির্লজ্জ নই যে লোক সমাজে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো। এহ, নির্লজ্জ কোথায় হলাম? আমি তো আমার বউকে দেখছিলাম মাত্র। আমি আপনার বউ না, এখনো হইনি। হতে কতক্ষণ আর? এই তো কাজী ডেকে তোমাকে নিজের করে নিয়ে চলে যাব। আমার আপনার সাথে যেতে বয়েই গেছে। আমার বাবা যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। মাহমুদ মুচকি হেসে বলে, সুন্দরী, এক সংলাপ আর কতবার দিবে? তোমার বাবা আমাকেই চয়েস করেছে। আমি জিভ কেটে মনে মনে বলি, ইস, এই লোকটার সামনে এতবার একটা কথা বলেছি যে এখন মুখ ফসকে আবার বলে ফেললাম। এখন আবার লোকটা মজা নিবে। মাহমুদ আমার দিকে তাকিয়ে বলে, অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে, তোমাকে আমি কাছে পাচ্ছি। বলেই মাহমুদ আমাকে জড়িয়ে ধরল। মাহমুদকে অনুভব করার আগে কার কণ্ঠ যেন ভেসে আসতে লাগলো। চোখ দুটো যেন খুলতেই ইচ্ছে করছে না। ঐশী, এই ঐশী, আর কত ঘুমাবে? আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। ঘুম ঘুম চোখে
আবিরের দিকে তাকিয়ে উঠে পড়লাম। আবির আমার গালে হাত রেখে বলল, আর কত ঘুমাবে ঐশী, এবার জাগো। আমার অফিস আছে তো, নাস্তা তৈরি করবে না নাকি আজও শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা বানাচ্ছি। কোনো মতে মুখে ছিটা ফোঁটা দিয়ে আবিরের জন্য নাস্তা বানাতে লেগে গেলাম। 2 বছর হয়ে গেল আবির আর আমার দাম্পত্য জীবন শুরু হলেও প্রায় দিন রাতেই আমি মাহমুদকে নিয়ে স্বপ্ন দেখি। বিয়ের আগে আমার পুরো দুনিয়াটা ঘিরেই ছিল মাহমুদের সাথে আমার 5 বছরের সম্পর্ক। আমাদের খুব ইচ্ছে ছিল একে অপরের সাথে ঘর বাঁধার, কিন্তু ভাগ্য হয়তো আমাদের সহায় ছিল না। আমি ছিলাম আমার বাবা মায়ের আনুগত্য সন্তান, যার দরুন তাদের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করা নিয়ে তাদের মুখের ওপর কোনো কথা বলতে পারিনি। হ্যাঁ, মাহমুদ সেদিন পারেনি 2 পরিবারকে এক করতে, পারেনি আমার সাথে ঘর বাঁধতে, পেরেছিল শুধু হাহাকার করতে, পেরেছিল শুধু অভিমান জমাতে। সেদিন তারা আমাকে দেখে ফিরে যাওয়ার পর দিন সকালে বাবা আমার কাছে এসে বললেন, এই বিয়ে হবে না ঐশী, আমি অন্য ছেলে দেখছি। বাবার মুখে কথাটা শুনে আমার সব আনন্দ মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেছিল। ভাবতেই পারছিলাম না কিছু। তবু নির্লজ্জের মতো বাবাকে বললাম, কেন বাবা, কি হয়েছে? ওই ছেলের বংশমর্যাদা সম্পর্কে তোর ধারণা আছে? কেউ যদি জানতে পারে চৌধুরী পরিবারের মেয়ে ওই জায়গায় বিয়ে হয়েছে, তাহলে কি হবে বুঝতে পারছিস? কিন্তু বাবা, বংশ কি এতই গুরুত্বপূর্ণ? আমি তো তাকেই ভালোবাসি। আমরা যদি সুখী থাকি তাহলে বংশ দিয়ে কি হবে? কি বললি? আমার থেকে তোর কাছে ওই ছেলেটা বড় হয়ে গেল, তুই আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবি? বাবা, আমি কোনো কথা নয়, যদি আমার থেকে ওই ছেলেটা তোর কাছে বড় হয় তাহলে যা বিয়ে কর, তবে কোনো দিন আমাকে বাবা বলে পরিচয় দিতে পারবে না। বাবার এই কথা শোনার পর জায়গায় বসে পড়লাম। আর যেন মুখ থেকে শব্দই বের হচ্ছে না। অস্পষ্ট কণ্ঠে বাবার দিকে তাকিয়ে বললাম, আমি রাজি বাবা, তোমার যা ভালো মনে হয় করো। এই তো বুঝতে পেরেছিস, সুখী হবি আশা করি। আর থামাতে পারিনি। বিয়ের দিন রাতেও মাহমুদ ফোন করে অঝরে কেঁদেছিল। আমি পারিনি তাকে কোনো সান্ত্বনা দিতে। একসময় যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, আজ তাকে এভাবে কাঁদতে দেখবো তা যেন কল্পনার বাইরে। মাহমুদ সেদিন কাঁদতে কাঁদতে বলছিল, প্লিজ ঐশী, তুমি ফিরে আসো, আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমার যে দম ফুরিয়ে আসছে। প্লিজ ঐশী, ফিরে আসো আমার কাছে। আমি সেদিন কোনো সান্ত্বনা দিতে পারিনি। পাষাণের মতো তার হাহাকার শুনেছি। আমাকে বিয়ের আসরের জন্য ডাকা হলো। মাহমুদ বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার এক আকাশ আফসোস, যা পূর্ণত হবার নয়। ছেলেটা কিন্তু বাঁচেনি। আমায় বিহীন ঠিকই নিজের জীবন ত্যাগ করেছে। না, সুসাইডও করেনি, বরং আমার বিয়ে ভাঙতে এসে নিজেই ভেঙে গেছে। এক বিশাল দেহি ট্রাক তার উপর দিয়ে বয়ে গেছে। আমি শুধু নিস্তেজ হয়ে তার মৃত্যুর খবরটা শুনেছি। আমার কানে এখনো যেন সেই সুরটাই বাজছে, তুমি আমার এক আকাশ আফসোস। ঐশী, খাবার হলো? আবিরটাকে সজ্ঞানে ফিরে আসলাম। অনুভব করলাম তার কথা মনে করে আমার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেছে। চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের জন্য খাবার বানাতে বানাতে বললাম, ঠিকই বলেছিলে, আমি তোমার এক আকাশ আফসোস। আর এই আফসোস নিয়ে তুমি দুনিয়া ছাড়তে পারলেও আমি পারিনি। আসলে কথা দেওয়া যা, তবে সেটা পূরণ করা বড্ড কঠিন। মাহমুদ আমাকে খুব গুরুত্ব দিয়ে একটা কথা বলতো, ঐশী, একটা কথা মনে রাখবে, কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কি না। মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন না, তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কি না। সব সময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারোর চোখে পানি মাঝে বেঁচে না থাকে। তাই কথা দেওয়া বা নেওয়া বড্ড কঠিন। মাহমুদের কথা আজও আমার কানে বাজে। তবে তার সেই কথা যে আমাদের জন্য বাস্তব হয়ে যাবে তা কোনোদিনও ভাবতে পারিনি। আসলে ভালোবাসা যদি হারিয়ে যায়, মানুষের বেঁচে থাকা আর মরে যাওয়া সমান হয়ে যায়।
এভাবে আর কত ভালোবাসা হারাবে বংশমর্যাদার কাছে, আর কত ভালোবাসা হারবে টাকার কাছে জানি না। তবে আমি বড্ড কঠিন সময় পার করছি, না পারছি বাঁচতে আর না পারছি মরতে। আমাদের ভালোবাসা বংশমর্যাদার কাছে অসমাপ্ত।